আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি কোনো সাধারণ অতি প্রাকৃত ঘটনা নয়। এটি এক ব্যক্তির বাস্তব জীবনের চলমান সংগ্রাম। ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকায় থাকেন। তিনি আমাকে বলেছেন এই ঘটনার এখন পর্যন্ত কোনো শেষ নেই। যদি কেউ ভেবে থাকেন শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে তাহলে ভুল ভাবছেন। তাহলে চলুন আজকের ঘটনায় প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করছি একটা টাইম লাইনের মাধ্যমে আপনাদেরকে পুরো ঘটনাটি খুলে বলার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঘটনার শুরু 2022 সাল থেকে। 2022 সালে আমাদের এক মেয়ের সাথে পরিচয় হয় আমাদের এক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। প্রথম আমরা শুধু বন্ধুই ছিলাম। প্রতিদিন দেখা হতো, কথা হতো, আড্ডা দিতাম। দেখতে দেখতে সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। প্রচন্ড ভালো লাগা কাজ করত দুজনের ভেতরেই। আমাদের দুই পরিবারের মানুষ যখন এই ব্যাপারটা খেয়াল করতে শুরু করলেন তখন আমার মা আমাকে ডেকে বসালেন। মা বললেন, দেখো বাবা, এসব সম্পর্ক, এই কালচার আমাদের পরিবারে নেই। তুমি যদি সত্যিই মেয়েটাকে পছন্দ করো তাহলে বিয়ে করো, অযথা সময় নষ্ট করো না। মায়ের কথাগুলো আমার খুব লজিক্যাল মনে হয়েছিল। আসলেই তো, একটা মেয়েকে আমি পছন্দ করি, বিয়ে তো করতেই পারি। আপনারা বিশ্বাস করবেন না, ওর 2 সেকেন্ড সময় লাগেনি হ্যাঁ বলতে। মনে হচ্ছিল যেন আমার এই প্রস্তাব শোনার জন্যই ও অপেক্ষা করছিল। প্রচন্ড খুশি হয়েছিল। আমাকে বলল, তুমি আজই আম্মাকে বলো আমাদের বাসায় প্রস্তাব পাঠাতে। খুব দ্রুত সব এগোতে লাগলো। আমার মা ওর মায়ের সাথে কথা বললেন। দুই পরিবার একে অপরের খুব পছন্দ হলো। আমার শাশুড়ি মা তো আমাকে দেখে এতই খুশি হয়েছিলেন তিনি পরদিনই আমাদের লাঞ্চের দাওয়াত দিলেন। আমি, আমার মা, আমার ছোট বোন গেলাম ওদের বাসায়। ওদের দিক থেকে ওর মা, বড় ভাই আর ও নিজে ছিল। জাস্ট একটা ইনফর্মাল মিটিং। কথা ছিল আপাতত আমরা শুধু দেখা সাক্ষাৎ করি, বাবাদের পরে আস্তে ধীরে জানাবো। সবকিছু এত দ্রুত আর সুন্দরভাবে হচ্ছিল ভাষায় প্রকাশ করা যায় না। আমি আজ বুঝতে পারি ঠিক যত সহজে সব শুরু হয়েছিল তত সহজেই শেষও হয়ে গিয়েছিল। প্রচন্ড শক্তিশালী কাল বৈশাখী ঝড় আসার আগে যেমন সবকিছু শান্ত থাকে ঠিক তেমন। আর ঝড় যখন আসে তখন তার তাণ্ডবে কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না। কিন্তু ঝড় থেমে যাবার পর ধ্বংসস্তূপ দেখে বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেছে। আমি এখন আমার জীবনের সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের ভালোবাসা ছিল নিখাদ। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, সবাই খুশি। আমার পরিবারের সবাই, ওর পরিবারের সবাই, আমার বোন, আমার মা ওর প্রশংসায় পঞ্চমুখ। মা বলতেন, এমন লক্ষ্মী মেয়ে কোথায় পেলি বাবা? আমার মা শাশুড়ি আমাকে তার তাহাজ্জুদের দোয়ার ফল মনে করতেন। সবকিছু ঠিকঠাক। বিয়ে হলো। আমরা সিদ্ধান্ত নিলাম নতুন বউকে বাড়িতে আনার অনুষ্ঠানটা 2 মাস পরে করব। এটা আমাদের দুজনেরই মিউচুয়াল ডিসিশন ছিল। বিয়ে থেকে শুরু করে তাকে বাড়ি পর্যন্ত আনা, এই 2 মাসে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি। এরপর কি যে এক ভয়াবহ পরীক্ষা অপেক্ষা করছিল আমাদের জন্য আমি একেবারেই টের পাইনি। প্রথম ঘটনা, এটাকে আমি মূল ঘটনার শুরু বলবো না, তবে এটা একটা ওয়ার্নিং সাইন ছিল, একটা সতর্ক বার্তা। আমার রুমে একজোড়া লাভ বার্ড ছিল। পাখি দুটো আমার ভীষণ প্রিয়। সারাদিন কিচিরমিচির করত। পুরো ঘর একটা অদ্ভুত আনন্দে মেতে থাকত। খাঁচার ভেতরেই থাকত ওরা, আমার রুমেই। সেদিন আমার বিয়ে সকালবেলা। বাড়িতে মেহমান গিজগিজ করছে, সবাই চরম ব্যস্ত। আমি নিজে কাজের চোটে রুমে যাওয়ার সময় পাচ্ছিলাম না। আমার রুমের দরজা সবসময় লক করা থাকত। জানালাগুলো বন্ধ করে রাখতাম। বাইরের কেউ রুমে ঢোকার কোনো সুযোগই পেত না।
বিয়ের কারণে আমি যখন রুমে গেলাম, দরজার লক খুললাম, ভেতরে পা রাখলাম, আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। খাঁচার দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। একটা লাভ বার্ড মরে পড়ে আছে খাঁচার ফ্লোরে। শুধু মরে পড়ে নেই, ওর ঘাড়টা পুরোপুরি মটকানো। আমি জমে গেলাম, গলা শুকিয়ে কাঠ। এই পাখিটা কাল পর্যন্ত ডাকাডাকি করেছে, আজ সকালেও এর আওয়াজ পেয়েছি। এটা তো এমনি এমনি মরেনি, কেউ ওর ঘাড় ভেঙে দিয়েছে। কিন্তু কে? বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢোকার কোনো চান্সই নেই। খাঁচাটাও অক্ষত। তাহলে মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু ওই যে বাড়িতে মেহমান, বিয়ের দিন, এসব নিয়ে শোক করার বা ভাবার সময় তখন আমার ছিল না। ঘটনাটা আমাকে খুব বড় একটা ধাক্কা দিয়েছিল ঠিকই, কিন্তু সামলে নিয়েছিলাম। যে পাখিটা বেঁচে ছিল সেটাও ঠিক 2-3 দিন পরে মারা গেল। বিয়ে হয়ে গেল, সব ঠিকঠাক। আমরা ঠিক করেছিলাম যখন তাকে আনবো আমরা আলাদা বাসায় উঠব। তাই ওকে বলেছিলাম, আমি তোমার পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে একটা ম্যাচের কাঠিও নেব না। ও শর্ত দিয়েছিল, বলেছিল যেহেতু তুমি কিছুই নিচ্ছ না, তাই তোমাকে একটা আলাদা সংসার সেট আপ করে দিতে হবে। আমি রাজি হয়ে গিয়েছিলাম, কোনো ব্যাপার না, দুজন মিলে নিজেদের স্বপ্নের একটা ছোট্ট নীড় সাজাবো। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। আমরা একটা বাসা ভাড়া নিলাম। বাসাটা বেশ অগোছালো ছিল। আমরা দুজন মিলে মুখে মাস্ক পরে, হাতে ঝাড়ু নিয়ে পুরো বাসাটা পরিষ্কার করছিলাম। ওই সময়টার কথা মনে পড়লে এখনো আমার চোখে পানি আসে। আমাদের দুজনের ভেতরের যে কেমিস্ট্রি ছিল তা এক কথায় অতুলনীয়। মানুষ আমাদের জুটির উদাহরণ দিত। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আমাদের নতুন বাসায় আমরা উঠেছিলাম। তাকে আনার পর প্রথম যেদিন আমরা আমার বাবা মায়ের বাসায় বেড়াতে গেলাম, সেদিন একটা ঘটনা ঘটল। ওর একটা শখ ছিল, আমাদের বিয়ের একটা খুব সুন্দর ছবি ছিল। ও সেই ছবিটা একটা বড় পেইন্টিং বানিয়ে আমাকে গিফট করেছিল। পেইন্টিংটা এতই সুন্দর ছিল যে আমার মা সেটা আমাদের কাছ থেকে এক প্রকার জোর করেই নিয়ে গিয়েছিলেন। মা বলেছিলেন, এটা খুব সুন্দর, এটা আমি আমার ড্রয়িং রুমে রাখবো। আমি না বলিনি। অনেক আত্মীয় স্বজন এসেছে, হাসি খুশি পরিবেশ, নতুন বউ প্রথমবার বাড়িতে এসেছে, খুব ভালো সময় কাটল। রাতে আমরা আমাদের বাসায় ফিরে এলাম। বাসায় ঢোকার পর হঠাৎ করেই আমাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হলো, কোনো কারণ ছাড়াই। আমি এখনো মনে করতে পারি না ঠিক কি নিয়ে ঝগড়াটা শুরু হয়েছিল, কিন্তু ঝগড়াটা এত ভয়ঙ্কর রূপ নিয়েছিল আপনারা বিশ্বাস করবেন না। মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা ডিভোর্স করব। অস্বাভাবিক, পুরো অস্বাভাবিক। আমরা দুজনেই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল রাগে। আমি রেগে গিয়ে অন্য একটা রুমে গিয়ে বসে থাকলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মায়ের ফোন এলো। মা ফোন করেই হাও মাও করে কান্না শুরু করে দিয়েছেন। শুধু একটা কথাই বারবার জিজ্ঞেস করছেন, তোরা ঠিক আছিস তো? তোদের কোনো সমস্যা হয়নি তো? আমি অবাক। মাকে তো আর বলতে পারছি না আমাদের ডিভোর্স হবার মতো অবস্থা। আমি বললাম, মা আমরা ঠিক আছি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মা টুক করে কেঁদে উঠে বললেন, বাবারে, তোরা বাসা থেকে বের হওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর ড্রয়িং রুমে ওই যে তোদের পেইন্টিংটা লাগানো ছিল, ওইটা হঠাৎ করে দেয়াল থেকে আছড়ে ফ্লোরে পড়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে। আমার সারা শরীরে একটা ইলেকট্রিক শক লাগলো। কি বলছে মা এসব? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বাতাস এসেছিল, হয়তো জোরে ধাক্কা লেগেছিল, কিন্তু ভেতর থেকে কে যেন বারবার বলছিল এটা স্বাভাবিক কিছু না। মা এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নিলেন। মায়েদের তো একটা সিক্সথ সেন্স থাকে, তারা বুঝতে পারেন খারাপ কিছু হতে যাচ্ছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমরা আমাদের নতুন বাসাতেই আছি। হঠাৎ করে এক রাতে আমি কিছু একটা খেয়াল করলাম। আমি সাধারণত রাতে একটু দেরি করে ঘুমাই। ও ঘুমিয়ে পড়েছে, রুম অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। আমার স্ত্রী নাক ডাকছে। মানুষ ক্লান্ত হলেই নাক ডাকে, আমি তখনও জেগে। আমি প্রথম ব্যাপারটা নিয়ে ওকে মজা করতাম, তুমি এত জোরে নাক ডাকো? ও রেগে বলতো, আমি জীবনেও ডাকি না। আমি ভাবতাম ও হয়তো কাজ করে ক্লান্ত হয়ে যায়, তাই এমন হয়। কিন্তু একদিন রুমে লাইট জ্বলছিল, ও ঘুমাচ্ছে, আমি জেগে আছি। হঠাৎ
আবার সেই নাক ডাকার আওয়াজ। আমি একটু ওর দিকে এগিয়ে গেলাম, খুব কাছ থেকে শোনার চেষ্টা করলাম। রক্ত যেন বরফ হয়ে গেল। আওয়াজটা ওর কাছ থেকে আসছে না, আওয়াজটা আসছে রুমের ঠিক ওই অন্ধকার কোণটা থেকে। বুকটা কেঁপে উঠল, মনে হলো পা দুটো যেন ফ্লোরের সাথে কেউ পেরেক দিয়ে আটকে দিয়েছে। আমি নড়তে পারছিলাম না। বুঝতে পারলাম এই বাসায় এমন কিছু একটা আছে যা স্বাভাবিক না। আমি ওকে তখনও কিছু জানাইনি। ও ভয় পাবে এই ভেবে চুপ করে থাকলাম, কিন্তু নিজের কাছে বারবার মনে হতে লাগলো সামথিং ইজ নট রাইট। এই জিনিসগুলো ক্রমশ বাড়তে লাগলো। আমরা রুমে বসে মুভি দেখছি, হঠাৎ ডাইনিং টেবিলের থালা বাসনগুলো সজোরে ফ্লোরে আছড়ে পড়ল। দৌড়ে গিয়ে দেখি সব ঠিকঠাক। রাতে ঘুমিয়ে আছি। সকালে উঠেছি, কিচেনে গিয়ে দেখি গ্যাসের চুলার সুইচ পুরো অন করা, অথচ জানালা বন্ধ। যদি আমি একটা দেশলাই জ্বালাতাম পুরো বাসায় আগুন ধরে যেত। এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা ঘটতে লাগলো। আমাদের ঝগড়ার পরিমাণও জ্যামিতিক হারে বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে চলে যেত ঝগড়াগুলো যে আমরা একে অপরকে চরম অপমান করতাম। শেষ হওয়ার পর যখন আমরা শান্ত হতাম, তখন দুজনের একজনও মনে করতে পারতাম না কেন ঝগড়াটা করেছিলাম। আমি কিছুই মেলাতে পারতাম না। এর মধ্যেই ও কনসিভ করল। খবরটা শুনে আমরা দুজনেই খুব খুশি হলাম। প্রেগন্যান্সির প্রথম 2-3 মাস আমাদের মধ্যে ঝগড়াঝাটি একদম কমে গেল। ও চেষ্টা করত আমার কথা মেনে নিতে, আমিও ওর যত্ন নিতাম। কিন্তু ওই যে বাসার ভেতরের পরিবেশটা, সেটা তো আর বদলায়নি। আমার বারবার মনে হচ্ছিল এই বাসায় থাকাটা ঠিক হবে না। নতুন একটা প্রাণ আসছে, আল্লাহ তো হেফাজত করবেন, কিন্তু বাবা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। আমি ওকে বললাম, চলো আমরা কিছুদিন তোমার বাবা মায়ের বাসায় আর কিছুদিন আমার বাবা মায়ের বাসায় থাকি। ও রাজি হলো। নিজের সাজানো সংসার ফিরে যাওয়ার কষ্ট আমরা মেনে নিলাম। কয়েকদিন আমার মায়ের বাসায়, তারপর কয়েকদিন ওর মায়ের বাসায়। প্রেগন্যান্সির ওই পুরো সময় আমার মনে হচ্ছিল কোন একটা অদৃশ্য শক্তি আপ্রাণ চেষ্টা করছে আমাদের ক্ষতি করার, আমাদেরকে শেষ করে দেয়ার। এত কমপ্লিকেশন দেখা দিল। কয়েক মাস পর ওর চেক আপ করাই। হঠাৎ ডাক্তার বললেন বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো কেউ আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করল। সারা পৃথিবী যেন থমকে গেল। অনেক দৌড়াদৌড়ি, অনেক ডাক্তার বদলানোর পর আল্লাহ রহম করলেন। এরপর শুরু হলো ওর শারীরিক সমস্যা। হঠাৎ করেই ওর শরীর এত খারাপ হয়ে যেত যে ডাক্তাররা পর্যন্ত কনফিউজড হয়ে যেত। পরদিন সব নরমাল। শেষ 2 মাসে এসে আবার ঝামেলা। বাচ্চার গ্রোথ হঠাৎ স্টপ হয়ে গেল। ডাক্তার শুরু থেকে বলছিলেন মা আর বাচ্চা দুজনেই একদম সুস্থ, কিন্তু হঠাৎ করে এই অবস্থা। একদিন আমরা রেগুলার চেক আপে গেছি। তখন ডাক্তার রিপোর্ট দেখে বললেন ডেলিভারি সেরে ফেলতে হবে। বাচ্চার হার্টবিট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বাচ্চা হওয়ার সাথে সাথে এনআইসিইউতে নিয়ে যেতে হবে এবং আমাদেরকে বললেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকার জন্য। আমি ভয়ে শেষ, পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম, আল্লাহ তুমি আমার স্ত্রী আর সন্তানকে রক্ষা করো। অবশেষে ডেলিভারি হলো, ফুটফুটে কন্যা সন্তান। ডাক্তাররা বেরিয়ে আসলেন, বাচ্চা একদম সুস্থ, কোথাও নিতে হবে না। আলহামদুলিল্লাহ, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু ডাক্তার আমাকে একটা অদ্ভুত কথা বললেন, বাচ্চা সুস্থ আছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাউকে বেশি কিছু বলবেন না, নজর লাগতে পারে। আমি আর এসব নিয়ে মাথা ঘামালাম না। মা ও মেয়ে দুজনেই সুস্থ, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আসল খেলা তো মাত্র শুরু। বাচ্চা হওয়ার পরে ওই অদৃশ্য শক্তিটা যেন বাচ্চার ওপর থেকে ফোকাস সরিয়ে পুরোপুরি আমার ওপর ভর করল। হয়তো আমি বারবার ওকে চ্যালেঞ্জ করছিলাম সেই কারণেই। সে সরাসরি কখনো আমার কাছে আসেনি, কিন্তু সে আমার শেকড় কেটে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলল। একদিন আমি অফিসে বসে কাজ করছি, হঠাৎ আমার মনে হলো একটা ফুলনো বেলুনের ভেতরে যদি একটা ধারালো ছুরি রাখা হয় আর সেই ছুরিটা যদি ভেতর থেকে বেলুনটাকে ফাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, ঠিক যেরকম অনুভূতি হয়
আমার মাথার ভেতরে সেরকম একটা অনুভূতি হচ্ছে, কেউ যেন ধারালো কিছু দিয়ে আমার মাথার ভেতরটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। চোখের সামনে সব খোলা হয়ে গেল। কাঁধের ওপর মনে হলো কয়েক টন ওজনের পাথর কেউ চাপিয়ে দিয়েছে। আমি কথা বলার চেষ্টা করলাম, মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আমি আমার কলিগদের ডাকতে পারছিলাম না। প্রথম যেদিন এটা হলো আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে আমার শরীর আর কখনো নরমাল হয়নি। এই ঘটনার পর আমার ভেতরে একটা বিরাট চেঞ্জ এলো। আমার ইমোশনাল রেগুলেশন 0-তে নেমে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আগে ওর সাথে ঝগড়া হলে আমি চুপ করে থাকতাম, সরি বলতাম, কিন্তু এখন ও যদি চুপ করেও যেত আমি পারতাম না। ভেতর থেকে কে যেন আমাকে উস্কে দিত। মনে হতো কোনোভাবেই হার মানা যাবে না, সম্পর্ক এখনই শেষ করে দিতে হবে, সব ভেঙে চুরমার করে দিতে হবে। আমি এমআরআই করালাম, ব্রেইনের সমস্ত টেস্ট করালাম, সব কিছু নরমাল। ডাক্তাররা কিছুই ধরতে পারলেন না। শুধু মাথার ভেতরের এই ব্যথাটা দিনে 4-5 বার করে হওয়া শুরু করলো। আমি ড্রাইভ করছি, হঠাৎ শুরু হলো। অফিসে মিটিং এ আছি, শুরু। আমার অবস্থা এতই খারাপ হলো, অফিসের এইচআর একদিন আমাকে ডেকে পাঠালেন। বললেন, দেখুন, আপনার এই সাডেন প্যানিক অ্যাটাক, এই কন্ডিশনে অফিসে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেইটার রেসপন্সিবিলিটি তো কোম্পানি নেবে না। আপনি বরং কিছুদিন লিভ নিয়ে ট্রিটমেন্ট করান, না হলে আমাদের বাধ্য হয়ে আপনাকে, বুঝতেই পারছেন। আমার দুনিয়াটা উল্টে গেল। এমনিতে এত সমস্যা, তার উপর চাকরি চলে যাওয়ার হুমকি। আমরা এর মধ্যেই বাসা পাল্টাই। ভাবলাম নতুন বাসায় গেলে নতুন পরিবেশ, একটু পরিবর্তন আসবে। নতুন বাসায় ওঠার প্রথম 1 মাস আমি নিজেকে বোঝালাম, যাই হোক না কেন আমি কোনো প্যারানর্মাল কোনো কিছু নিয়ে ভাববো না। বাতি নষ্ট হলে ইলেকট্রিশিয়ান ডাকবো, পানির কল নষ্ট হলে প্লাম্বার ডাকবো। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো আসল তাণ্ডব। এক রুমের লাইট ঠিক করি তো অন্য রুমের ফ্যান নষ্ট হয়, কিচেনের শর্ট সার্কিট হয়। হঠাৎ বিকট একটা বিস্ফোরণের শব্দ। রুমে বসে কাজ করছিলাম সেদিন। পুরো বাসা কেঁপে উঠল। আমি ভয়ে লাফ দিয়ে উঠেছি, দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি কলিং বেলটা পুরো কয়লা হয়ে গেছে। পরের দিন ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসলাম। সে পুরো ওয়্যারিং চেক করে বলল, স্যার, সব তো ঠিক আছে, ভোল্টেজ আপ ডাউনও করেনি। কলিং বেলের কেন এরকম হলো বলতে পারছি না। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর পারছি না। এর সাথে আমার শরীরে নতুন আর একটা রোগ বাসা বাঁধল। আমি যদি 1 ফোঁটা পানির গন্ধও পেতাম, শুধু গন্ধ, সাথে সাথে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ত। পানির গন্ধে আমার মনে হতো আমার নাড়ি ফুড়ি গলে যাচ্ছে। পানি খাওয়া তো মানুষের বেসিক নিড, কিন্তু পানি খেলেই ব্লাডের মনে হয় সেটা ধরে রাখতে পারত না। আমি শহরের সবচেয়ে নাম করা ইউরোলজিস্টের কাছে গেলাম, টাকা পয়সা খরচ করলাম। উনি বললেন ইউটিআই বা ইনফেকশন হতে পারে। গাদা গাদা অ্যান্টিবায়োটিক দিলেন। আমি সেই ওষুধগুলো খেলাম। ওষুধের কোনো এফেক্ট আমার শরীরে পড়ছিল না। আমি ডাক্তার বদলাম। শেষবার একজন খুব সিনিয়র প্রফেসরের কাছে গেলাম। তিনি আমাকে বললেন রিপোর্টে কোনো সমস্যা নেই, কি হয়েছে তিনি বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছিলাম মেডিকেল সায়েন্সের এখানে কিছু করার নেই। এদিকে আমার স্ত্রীর অবস্থা আরো খারাপ। ও একটা চাকরি করত, খুব ভালো পারফর্ম করত, কিন্তু ঠিক 3 মাস পার হওয়ার পর কোনো না কোনো অদ্ভুত কারণ দেখিয়ে কোম্পানি ওকে ছাঁটাই করে দেয়। 1 বার না, 2 বার না, পরপর 4 বার ওর সাথে একই ঘটনা ঘটে। আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একদম তলানিতে এসে ঠেকল। আমরা প্ল্যান করেছিলাম দুজন মিলে সংসার চালাবো, কিন্তু এখন পুরো প্রেশার আমার ওপরে। আর আমার নিজের শারীরিক এই অবস্থা, আমার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। আপনারা যদি আমার আগের আর তখনকার ছবি দেখেন, বিশ্বাস করতে পারবেন না যে এটা একই মানুষ। আমাকে আমার বয়সের চেয়ে অন্তত 20-25 বছরের বড় মনে হতো। আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। একদিন আর না পেরে আমি আমার মাকে সব খুলে বললাম। মা সব শুনে ঘাবড়ে গেলেন। তার পরিচিত একজন আলেম কারি সাহেবের সাথে আমাকে কথা বলিয়ে দিলেন। আমি কারি সাহেবকে সবকিছু বললাম। তিনি বললেন, তুমি আগামীকাল সকালে তোমার বাসার স্পিকারে রুকাইয়ার তেলাওয়াত ছেড়ে দেবে, দেখো কি হয়, তারপর আমাকে জানিও। আমি বললাম, ঠিক আছে।
পরদিন সকাল, আমি রেডি হয়ে অফিসে যাব। ও কিচেনে নাস্তা বানাচ্ছে। আমি ক্যাজুয়ালি আমার মোবাইলের সাথে স্পিকার কানেক্ট করে রুকাইয়ার অডিও প্লে করলাম। পবিত্র কোরআনের আয়াতগুলো স্পিকারে বেজে ওঠার ঠিক কয়েক সেকেন্ডের মাথায় আমার মনে হলো আমার পায়ের বুড়ো আঙুলের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কেউ একটা সিরিঞ্জ দিয়ে আমার ভেতরের সব শক্তি এক টানে শুষে নিল। আমি ধপ করে বিছানায় পড়ে গেলাম। যদি বিছানার পাশে না থাকতাম, আমি ফ্লোরে আছড়ে পড়তাম। আমার হাত পা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেল। আমি 1 ইঞ্চিও নড়তে পারছিলাম না। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। আমার মনে হচ্ছিল এই তেলাওয়াত যতক্ষণ চলবে আমি আর কখনোই ততক্ষণ উঠে দাঁড়াতে পারবো না। আমি চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছি। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওকে ডাকলাম, বন্ধ করো, এটা বন্ধ করো। ও দৌড়ে এসে স্পিকার অফ করে দিল। স্পিকার অফ হওয়ার কিছুক্ষণ পর আমার শরীর ধীরে ধীরে শান্ত হলো, শক্তি ফিরে আসতে শুরু করলো। এটা এতটাই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল যে আমি আর ওই কারি সাহেবকে ফোন করার সাহস পর্যন্ত পাইনি। মা আমাকে পরে বলেছিলেন, কারি সাহেব আগেই সতর্ক করেছিলেন যে শুরুতে এরকম একটা রিয়াকশন দেখা দিতে পারে। 2024 সালে শুরু। ও মেয়েকে নিয়ে ওর বাবার বাসায় চলে গেল। আমি আমার বাবার বাসায়। আমরা দুজন দুজনের সাথে কোনো কথাই বলছি না। 2.5-3 মাস আমরা আলাদা ছিলাম। এর মাঝে কয়েকবার আমি ওকে বুঝিয়ে নিয়ে এসেছি, আবারও চলে গেছে। আমি আমার মেয়েকে প্রচন্ড মিস করতাম। মেয়েটা আমার চোখের মণি। রাতে আমার ঘুম হতো না। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমাদের এত ঝগড়া, এত সমস্যা, কিন্তু আমরা তখনও একজন আরেকজনকে ভালোবাসতাম। আমরা ঠিক করেছিলাম বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি, এবার কোথাও ঘুরে আসি, হয়তো পাহাড়ের দিকে গেলে আমাদের ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। সব প্ল্যানিং শেষ। 2 দিন পরেই আমাদের ফ্লাইট। ঠিক 2 দিন আগে আবার সেই বিস্ফোরণ। অযৌক্তিক, অর্থহীন একটা ঝগড়া। আমি আজও মনে করতে পারি না কিভাবে শুরু হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে ও পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেল। হাতের কাছে মেয়ের যে খেলনাগুলো ছিল সেগুলো দিয়ে আমাকে লক্ষ্য করে ছুটতে শুরু করলো। আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলি। ও সাথে সাথে বাড়ি ছেড়ে ওর বাবার কাছে চলে গেল। এবার আমাদের পরিবার থেকে বলে দেয়া হলো আমরা যেন একে অপরের সাথে কোনোভাবেই যোগাযোগ না করি। আমার মনে হয়েছিল আগের মতো কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে। রাগ কমলে ও নিজেই কথা বলবে বা আমি বলবো। কিন্তু পরের দিন সন্ধ্যায় ওর বাবার ফোন এলো। উনি পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের তালাকের ব্যবস্থা করা হচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে সব? তালাক? আমি জানি আমাদের মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি বোঝাবার চেষ্টা করলাম। আমার বাবা ওর বাবার সাথে কথা বললেন, লাভ হলো না। পরে আমি জেনেছি ও নিজেও নাকি আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু যখনই আমরা ফোনে কথা বলার চেষ্টা করতাম এমন একটা সিচুয়েশন তৈরি হতো, এমন বিনা কারণে আমাদের মাথায় রক্ত উঠে যেত যে 2 মিনিটের মাথায় আমরা একে অপরকে গালাগালি করে ফোন কেটে দিতাম। অবশেষে আমাদের ডিভোর্স হয়ে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমার সাজানো সংসার, আমার স্ত্রী, আমার সন্তান, সবকিছু চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। ডিভোর্সের পর আমি আর ওই শহরে থাকতে পারলাম না। ওই শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় আমাকে ওর কথা মনে করিয়ে দিত। আমি চাকরি পরিবর্তন করলাম, অন্য একটা শহরে এলাম। ভেবেছিলাম শহর বদলালে হয়তো আমার কপাল বদলাবে, হয়তো এই অদৃশ্য অভিশাপ থেকে মুক্তি পাবো। কিন্তু না, আমি ভুল ছিলাম। ডিভোর্সের আজ 2 বছর হতে চলল। আমি শুনেছি ও আমাকে এখনো খুব মিস করে, ও প্রচন্ড ডিপ্রেশনে ভোগে। কিন্তু কি লাভ? আমি আজ এমন এক অবস্থায় আছি যেখানে আমার নিজের শরীরের উপরেই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এমন অনেক দিন যায় আমি বিছানা থেকে উঠতে পারি না। আমি পা ফেলি কিন্তু ভারসাম্য রাখতে পারি না, পড়ে যাই। চোখের দৃষ্টি ঘোলা হয়ে থাকে সারাদিন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার নতুন অ্যাপার্টমেন্টেও আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে। এই বিল্ডিং এর আশেপাশে কোনো হোটেল বা লোকালয় নেই। খুব শান্ত একটা জায়গা, কিন্তু প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে পুরো ঘর
পিনপতন নীরব। হঠাৎ খুব জোরে একটা তালি দেওয়ার শব্দ হয় ঘরের ঠিক মাঝখানে, আর এই তালি বাজার ঠিক 2 সেকেন্ড পর আমার রুমের ভেতরে 8 থেকে 10 জন মানুষের ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুরু হয়। তারা কি ভাষায় কথা বলে, কি বলে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই 8 থেকে 10 জন মানুষ আমার রুমের ভেতরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। এই কথা বলা ফজরের আজান পর্যন্ত চলে। আর ঘুমিয়ে পড়লে আমি যে স্বপ্নগুলো দেখি তাও আমার ঘুম কেড়ে নেয়। আমি দেখি একটা পরিষ্কার কাপড় পরে আমি ফ্লোরে বসে আছি, আর আমার চারপাশে থরে থরে সাজানো কোরবানির পশুর মতো কাঁচা মাংসের বড় বড় টুকরো, আমার 2 হাতে রক্ত। আমি বুঝতে পারি না এসব কিসের ইঙ্গিত। ডাক্তারের কাছ থেকে আমি সব আশা ছেড়ে দিয়েছি। আমি জানি তারা আমার কোনো হেল্প করতে পারবে না। কয়েকদিন আগে